যায় যে স্যাররা কিছু পড়ালে সেটা আমরা কি করি, শীটের জন্য অপেক্ষা করে থাকি যে স্যাররা কবে শীট দিবেন তারপরে আমরা পড়ব। কিন্তু এই ট্রেডিশনটা কিন্তু হওয়ার কথা ছিল না, বা এটা হওয়া উচিতও না। যেমন আমরা যেভাবে পড়ে আসছিলাম ইন্টারমিডিয়েটে, সেভাবেই যদি চলতে থাকো তাহলেই একমাত্র জানা সম্ভব, নলেজ গ্যাদার করা সম্ভব। তাছাড়া শুধুমাত্র স্যাররা পড়িয়ে গেলেন তারপরে শীট দিবে, সেই শীট পড়ে পরীক্ষা দিব, এতে কিন্তু মানে জেনারেশনটা যে কি হচ্ছে বুঝছো, যে কোনো নলেজ কিন্তু গ্যাদার হচ্ছে না, শুধুমাত্র শীট পড়ে পাস করা হচ্ছে, একটা সার্টিফিকেট পাওয়া হচ্ছে, এর বেশি কিছুই হচ্ছে না যতক্ষণ না তোমরা বই পড়বা। এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে যে স্যার ম্যাডামরা যে টপিকটাই পড়াক না কেন, সেই অবশ্যই যে যে চ্যাপ্টার বা যে সাবজেক্ট পড়াচ্ছে সেই সাবজেক্টের বই থাকবে অবশ্যই। বই না থাকলে স্যারদের কাছ থেকে বই চেয়ে নিবা, সফট কপি হোক হার্ড কপি হোক যেটাই হোক, কারণ হার্ড কপি পাওয়া একটু কঠিন হয়ে যায় সব বইয়ের ক্ষেত্রে। কিছু কিছু অ্যাভেলেবল থাকে, সবগুলো অ্যাভেলেবল থাকেও না। তো যেগুলো হার্ড কপি অ্যাভেলেবল না সেগুলো সফট কপি থেকে বা সফট কপিটা প্রিন্ট করেও নিয়েও পড়তে হবে। বই না থাকলে স্যারদের কাছ থেকে বই নিয়ে নিবা, কিন্তু বই পড়তে হবে। যে টপিকটা স্যাররা পড়ালো আজকে, এই টপিকটা, যে এই টপিক আমি শীট থেকে কতটুকু পড়বা, শীট পড়লে তোমার 40% হয়তো তুমি জানতে পারবা, কিন্তু তোমার 60% নলেজই তোমার আননোন থেকে যাবে যদি শুধুমাত্র কেউ শীট পড়ো। আর বই পড়লে হবে কি, যে তুমি বই থেকে অনেক কিছু জানতে পারবা, বই যে ওই সাব টপিক রিলেটেড যা যা আছে সবকিছুই কিন্তু বই থেকে জেনে নিতে পারবা। তাতে কি অবশ্যই নলেজটা ডিপ নলেজটা অর্জন করতে পারবা, বা বেশি ইনডেপথে জানতে পারবা জিনিসগুলো, যেগুলো পরে কাজে দেবে। কিন্তু শুধুমাত্র যে মুখস্থ করে সার্টিফিকেট নিয়ে গেলা, এটা খুব একটা কাজে দিবে না। এই জন্য যে আমি এখন নন স্পেসিফিক বই থেকে পড়েছো কিনা জানি না, মানে দুটো মিলিয়ে পড়ার চেষ্টা করবা। যে শীটটা হয়তো তুমি মানে একটা বেসিক ধারণা পাবা শীট থেকে, তারপরে সেটার আরো ইন ডিটেইলস জানতে গেলে অবশ্যই বই পড়তে হবে। দেখো এখানে স্পেসিফিক ডিফেন্স মেকানিজম আজকে আমি পড়াবো, বইয়ের হচ্ছে 152 পেজ। হ্যাঁ, এগুলো এই মানে চ্যাপ্টারটা একটু পড়বা, যে স্পেসিফিক ডিফেন্স, এই বইটা খুব সুন্দর করে দেয়া আছে বুঝছো, খুব অল্প কথায় দেওয়া আছে, হয়তো কিছু কিছু আছে একটু ডিটেইলস বা একটু হাই লেভেলের পড়াও আছে। তোমরা পড়বা, চেষ্টা করবা যতদূর বুঝতে পারো ঠিক আছে অতটুকুই। হ্যাঁ, এমন হয়তো কিছু আছে যে অনেক বেশি ডিপতে আছে, সেগুলো হয়তো নাও বুঝতে পারো, তারপরেও চেষ্টা করবা যে যতটুকু বোঝা যায়। হ্যাঁ, যেমন এখানে লিম্ফোসাইট সম্পর্কে দেয়া আছে, পড়া আছে, এগুলো একটু মানে রিডিং পড়লা অ্যাটলিস্ট, ঠিক আছে, রিডিং পড়লেও অনেকটা জানতে পারবা। তারপরে যে লিম্ফয়েড অর্গান গুলো, দেখো আমি নন স্পেসিফিকে কিন্তু লিম্ফয়েড অর্গান গুলো পড়িয়েছিলাম, যে থাইমাস, তারপরে হচ্ছে কিডনি, স্প্লিন, লিভার, এগুলো পড়িয়েছিলাম। তো এখানে এগুলো সম্পর্কে আরো ইন ডিটেলস আছে, তোমরা মানে পড়ে নিবা আর কি, রিডিং করে নিও, যে আরো জানতে পারবা এগুলো থেকে, যে স্প্লিন, ঠিক আছে। তারপরে ইমিউনোগ্লোবিউলিন, এগুলো হচ্ছে পড়াবো এখন, ক্লাস স্ট্রাকচার। ওকে, আমি যে যে টপিকগুলো পড়াবো বইয়ের সাথে সেই টপিকগুলো মিলিয়ে নিয়ে বই থেকে পড়ে ফেলবা। কারণ এই স্লাইড এবং শীট কোনোটাই তোমাকে 50% বেশি নলেজ তোমাকে দিবে না। যদি তুমি 80% বা 90% নলেজ পেতে চাও, অবশ্যই বই পড়তে হবে। ওকে, আমাদের চ্যাপ্টার হচ্ছে এটা, শুরু করি আমরা। স্পেসিফিক এই চ্যাপ্টারটা স্পেসিফিকও বলা যাবে, অ্যাকোয়ার্ড বলা যাবে, অথবা ডেভেলপ, যে কোনো একটা আমরা বলতে পারি। যে ফিশের আমরা নন স্পেসিফিক ইমিউনিটি পড়েছিলাম, এখন আমরা স্পেসিফিক ইমিউনিটি দেখব। নন স্পেসিফিক কি পড়াশোনা করেছো তোমরা? কেউ আছো যে পুরো চ্যাপ্টারটা পড়েছো নন স্পেসিফিক, বা এমন কি আছে যে ম্যাডাম আমি কিছুই পড়িনি? কে আছো?
শীট, বই বা যেটাই, কে কতটুকু পড়েছো বলো দেখি দুই একজন, নাকি কিছুই পড়ো নাই? কোনটা বলো, পড়েছো কে বলো দেখি, যে ম্যাডাম আমি অ্যাটলিস্ট একবার রিডিং করেছি সবকিছু। কেউ পড়োনি? একজনও নাই যে পড়েছো, নাকি বলছো না? এই তোমরা আমাকে শুনতে পাচ্ছ না? জি ম্যাম, পড়েছি নন স্পেসিফিক। হ্যাঁ, একজন পেলাম পড়েছো, মানে অনেকে আছে যে পড়েছো কিন্তু বলছো না, এরকম? আরে বললে কিছু হবে না, বলো। মেহেদি হাসান, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আছি ভালো। কি খবর, ঈদ কেমন করলা? এই তো আলহামদুলিল্লাহ ভালো গেছি ম্যাম। পড়ালেখা করেছো? না ম্যাম, পড়ালেখা করা হয়নি। হুম, এই কাজটাই বাকি থাকে তাই না? জি ম্যাম। কি কি পড়িয়েছিলাম, টপিক গুলো মনে আছে? আমরা ঈদের আগ পর্যন্ত কি কি টপিক পড়েছিলাম বলতে পারবা? স্পেসিফিক ইমিউন সিস্টেমের এইগুলো পড়াইছিলেন? স্পেসিফিক ইমিউন সিস্টেম পড়েছি। নন স্পেসিফিক ম্যাম। নন স্পেসিফিক এর কি কি পড়িয়েছি বলো দেখি, দু একটা জাস্ট টপিকের নাম বলো, যে ম্যাডাম এটা এটা পড়িয়েছিলাম। ভুলে গেছো তাই না? জি ম্যাম, ভুলে গেছি, ভালো আসতেছে না। হ্যাঁ, পড়াশোনা করতে হবে তো, কেন যে পড়ো না তোমরা। মনিরা আছো? থার্টি ফাইভ আইডিয়া আছো? আবু নাইম, Yes, ma'am. তুমি একজনই তাই না রিয়াডে? রিয়াড থেকে কি তুমি একাই? না ম্যাম, আরো আছে। ও আরো আছে। তো আমি মাঝকে আমার নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে। আচ্ছা, নন স্পেসিফিকে কি কি পড়িয়েছি বলো দেখি, একটা দুইটা টপিকের নাম। মনে আছে? শুধু টপিকের নাম বলতে বলছি তাও ভুলে গেছো, কেমনে হবে বলো দেখি, হতাশ হয়ে যাচ্ছি। অনন্যা বিশ্বাস, জি ম্যাম। কেমন আছো? জি ম্যাম, রেখেছেন ভগবান। ভালোই।
পড়াশোনা হয়েছে? বলতে পারবা দুই একটা টপিক? জি ম্যাম, বলো। নন স্পেসিফিক ইমিউনিটি পড়েছি, ব্লাড সেল পড়েছি কিছু। হ্যাঁ, নন স্পেসিফিকের ভিতরে কি কি পড়েছি? কালকে সবাই পড়ে আসবা, বুঝছো? নন স্পেসিফিক এর টপিক কি কি পড়িয়েছি এগুলো কালকে ক্লাসের আগে পড়ে আসবে। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। কালকের পড়া হচ্ছে আমি গত মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মানে আজকে পর্যন্ত যা যা পড়িয়েছি সবকিছু একবার রিডিং করে আসবা কালকে। ওকে, আজকে আমাদের লার্নিং অবজেক্টিভস হচ্ছে যে আজকে আমরা কি কি পড়বো, স্পেসিফিক অথবা অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি, সেল কি কি সেল জড়িত আছে এখানে, এবং টাইপস অফ স্পেসিফিক ইমিউনিটি। হ্যাঁ, স্পেসিফিক ইমিউনিটি কি কি টাইপ আছে, আর একটা হচ্ছে 3 অ্যাসপেক্ট অফ স্পেসিফিক ইমিউনিটি। আমরা দেখবো যে স্পেসিফিক ইমিউনিটির 3টা পার্ট বা 3টা বিশেষ দিক কি কি আছে সেগুলো সম্পর্কে দেখবো আজকে। তাহলে 4টা লার্নিং অবজেক্টিভস নিয়ে আজকে আমরা শুরু করছি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি যেটাই বলি না কেন আমরা, বা ডেভেলপড ইমিউনিটি, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, আমরা যেটা বলেছিলাম যে নন স্পেসিফিক ইমিউনিটি কি বলেছিলাম যে বাই বার্থ, ঠিক আছে, নন স্পেসিফিক এটা আমরা জন্ম থেকেই পেয়ে যাই, কিন্তু স্পেসিফিক বা অ্যাকোয়ার্ড যেটাই বলি না কেন এটা কি হয় দেখো, ডেভেলপ লেটার ইন লাইফ আফটার মাইক্রোবিয়াল ইনফেকশন ইন হোস্ট, ঠিক আছে। ইমিউনিটি হুইচ ইজ ডেভেলপ লেটার ইন লাইফ, যে জন্মের পরে বা হচ্ছে জন্মের পরেই একটু বলা চলে, যেটা যে মাইক্রোবিয়াল ইনফেকশন হয়ে গেলে তারপরে যে ইমিউনিটিটা ডেভেলপ করে সেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি অথবা ডেভেলপড ইমিউনিটি। তাহলে এটা ডেভেলপ এই কারণেই বলা হচ্ছে কি, বা অ্যাকোয়ার্ড এই কারণে বলা হচ্ছে যে এটা মানে মাইক্রোবিয়াল ইনফেকশন যখন হয় তারপরে এই ইমিউনিটিটা ডেভেলপ করে, যার কারণে এটাকে বলা হচ্ছে ডেভেলপড ইমিউনিটি। আরেকটা বলা যায় যে স্পেসিফিক, স্পেসিফিক কেন বলা হয়, যে এটা যে প্রত্যেকটা অ্যান্টিজেনের জন্য এই রেসপন্সটা স্পেসিফিক হয়ে থাকে, ঠিক আছে, যে একটা স্পেসিফিক অ্যান্টিজেনের জন্য রেসপন্সটাও স্পেসিফিক হবে, ইন জেনারেল রেসপন্স হবে না, যার কারণে এটাকে আমরা স্পেসিফিক ইমিউনিটি বলে থাকি। আর স্পেসিফিক ইমিউনিটির সাথে জড়িত সবচেয়ে যে এটা সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যান্টিবডি আর একটা হচ্ছে লিম্ফোসাইট, যে এই দুটোই স্পেসিফিক ইমিউনিটিকে চালিয়ে নিতে পারে, যে একটা হচ্ছে অ্যান্টিবডি এবং লিম্ফোসাইট। তাহলে আমরা যদি দেখি যে এই কথাগুলোর মধ্যেই আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স গুলো পেয়ে যাচ্ছি, যে তারপরে আমরা যদি আরেকটু পয়েন্ট আকারে দেখি যে স্পেসিফিক এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি আসবে, যে ফার্স্ট হচ্ছে যে ডিলেড রেসপন্স, ঠিক আছে। আমরা যেমন দেখেছিলাম যে নন স্পেসিফিকটা ছিল কি ফাস্ট অথবা কুইক রেসপন্স ছিল, কিন্তু স্পেসিফিকটা হবে হচ্ছে ডিলেড। হ্যাঁ, এটা এই রেসপন্সটা একটু দেরিতে শুরু হয় বা এটা ফাংশন হতে একটু দেরি লাগে। আরটা হচ্ছে কি ইনভলভ ইন দা প্রোডাকশন অফ অ্যান্টিবডি, এখানে অ্যান্টিবডি তৈরি হয় হচ্ছে কি স্পেসিফিক ইমিউনিটিতে। আরটা হচ্ছে ইমপ্রুভস দা হোস্ট ইমিউনিটি টু প্যাথোজেন উইথ রিপিটেড এক্সপোজার, ঠিক আছে। এটা আর পরেরটা হচ্ছে একই, যে ইট হ্যাজ স্পেসিফিক ইমিউনোলজিক্যাল মেমোরি, যে আমরা যেটা মেমোরির কথা বলি, যে স্পেসিফিক ইমিউনোলজিক্যাল মেমোরি থাকে হচ্ছে শুধুমাত্র কি অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি। তাহলে এই মেমোরিটা কি, যে এটা যখন একটা ফার্স্ট একটা অ্যান্টিজেন যদি এনকাউন্ট হয় বা অ্যাটাক করে, এটার অ্যান্টিবডিটা কিছু একটা সার্টেন টাইম পর্যন্ত বডিতে থেকে যায়। এই টাইমটা ভ্যারি করে, যে 6 মাসও হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, অথবা ইয়ার আফটার ইয়ারও হতে পারে।
যে এটা হচ্ছে প্যাথোজেনটাকে চিনে রাখে, যে ওই সেম প্যাথোজেন যদি আবার অ্যাটাক করে তাহলে ওই বডিটা ওই প্যাথোজেনটাকে চিনতে পারে যে এই প্যাথোজেনটা আগেও এসেছিল, যেটার এই জন্য এরকম একটা মেমোরি সিস্টেম আছে, যেটা বুঝতে পারে আর কি যে রিপিটেড যদি এক্সপোজার হয় সেক্ষেত্রে। যাই হোক আরো ডিটেলস আমরা দেখবো। তাহলে আমরা স্পেসিফিক যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলাম যে এটা হচ্ছে ডিলে রেসপন্স হবে, তারপরে কি অ্যান্টিবডি তৈরি করবে, যে আরেকটা হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি থাকবে। ঠিক আছে, ক্লিয়ার এর পর্যন্ত? তাহলে এখন যদি জি আমি ম্যাম। স্পেসিফিক এবং নন স্পেসিফিক এর মধ্যে তুলনা করতে বলি তাহলে কিন্তু পারা যাবে, তাই না? যে এটা হচ্ছে মেমোরি, যেমন ওটা স্পেসিফিক কি ছিল, এটা হচ্ছে ডিলে রেসপন্স, আর নন স্পেসিফিক হচ্ছে ফাস্ট হবে। কুইক রেসপন্স। এটাতে অ্যান্টিবডি প্রোডাকশন থাকবে, ওটাতে কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন থাকবে না। তারপর এটা হচ্ছে মেমোরি আছে, ওটার মেমোরি নেই, তাই না? এরকম তোমরা কিছু পয়েন্ট আউট করতে পারবা এই দুটোর মধ্যে। তারপরে এই ফিগারটা দেখো যে এখানে আমি যেটা বললাম যে অ্যান্টিবডি এবং লিম্ফোসাইট যে স্পেসিফিক ইমিউনিটির সাথে জড়িত যে ডাব্লিউবিসি গুলো আছে, নন স্পেসিফিকের সাথে দেখো গ্রানুলোসাইট মানে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল আমরা এগুলো পড়েছিলাম। তারপর হচ্ছে ম্যাক্রোফেজ, তাই না? যেগুলো আমরা ইনেট বা নন স্পেসিফিক ইমিউনিটির সময় এগুলো পড়েছিলাম। আর অ্যাডাপটিভ বা স্পেসিফিকে আমরা এখন কি পড়বো দেখো যে লিম্ফোসাইট, এখানে হচ্ছে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট এই দুটো হচ্ছে স্পেসিফিক ইমিউনিটির সাথে জড়িত থাকে। তাহলে আমরা যদি লিম্ফোসাইট দেখি এটা কিন্তু ডাব্লিউবিসি পার্ট, তাই না? যে আমরা যে সেল গুলো দেখেছিলাম সেখানে যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এগুলো আমরা দেখেছিলাম যে নন স্পেসিফিকে কাজ করে, আর লিম্ফোসাইটটা হচ্ছে স্পেসিফিকে কাজ করে। তাহলে এটা হচ্ছে 28 থেকে 40% থাকে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট গুলোকে দুটো লিম্ফোসাইট আছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট বা যেটাকে বলা হয় বি সেল, আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট অথবা টি সেল বলা হয় এটাকে। যদি আমরা এটার হচ্ছে অবস্থান দেখি যে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট এরা কিন্তু মানে বি টি দুটোই হচ্ছে কোথা থেকে তৈরি হয়, যদি আমরা মানে ফিশ বাদে হিউম্যানের ক্ষেত্রে দেখি যে বোন ম্যারোতে তৈরি হয়। ঠিক আছে, ফিশের যেহেতু বোন ম্যারো নাই, কিন্তু কিডনিটা হচ্ছে ফিশের বোন ম্যারোর কাজ করে। তো এর জন্য এটা স্পেসিফিক করে বলা নাই যে ফিশের ক্ষেত্রে একদম কিডনি থেকেই তৈরি হয়। তো ফিশের যে আমরা দেখেছিলাম যে লিম্ফয়েড অর্গানগুলো, বিভিন্ন লিম্ফয়েড, অনেকগুলো লিম্ফয়েড অর্গান কিন্তু কাজ করে, যে কিডনি, স্প্লিন, লিভার এই সবগুলো থেকেই কিন্তু ব্লাড সেল তৈরি হয়, আমরা যেটা আগে দেখেছিলাম। তাহলে হিউম্যানের ক্ষেত্রে যেটা যে এই দুটোই বোন ম্যারো থেকে তৈরি হয়, কিন্তু টি লিম্ফোসাইট বা টি সেল যেটা এটা হচ্ছে তৈরি হয় বোন ম্যারোতে, বাট এটা ম্যাচিউর হয় হচ্ছে থাইমাসে গিয়ে। ঠিক আছে, আমরা যে থাইমাস দেখেছিলাম যে লিম্ফয়েড অর্গানগুলোর মধ্যে দেখেছিলাম যে থাইমাসের কি করে টি সেল ম্যাচুরেশনে কাজ করে, যে থাইমাসের মধ্যে টি সেলটা ম্যাচিউর হয়, তাহলে তৈরি হয় হচ্ছে বোন ম্যারোতে আর ম্যাচিউর হয় হচ্ছে থাইমাসে, মানে টি ফর থাইমাস আর এটা বলা চলে। যে টি লিম্ফোসাইটটা কোথা থেকে আসছে, যে এটা থাইমাস থেকে আসছে, মানে তৈরি হচ্ছে বোন ম্যারোতে আর ম্যাচিউর হচ্ছে থাইমাসে। ঠিক আছে, আর বি সেল এটা হচ্ছে বোন ম্যারোতেই তৈরি হয় এবং বোন ম্যারোতেই ম্যাচিউর হয়, যার কারণে এটা আমরা বোন ম্যারো ডিপেন্ডেন্ট সেলও বলা যায় অনেক সময়, যে বি সেল বা বোন ম্যারো ডিপেন্ডেন্ট সেল, অথবা আরটা হচ্ছে টি সেল অথবা থাইমাস ডেরাইভড ডিপেন্ডেন্ট অথবা ডেরাইভড বলা যায়। ক্লিয়ার? একটা হচ্ছে থাইমাস ডেরাইভড, একটা হচ্ছে বোন ম্যারো ডেরাইভড, যে নাম দুটো, যে বি ফর বোন ম্যারো, হ্যাঁ, আর টি ফর থাইমাস। তাহলে কি হবে যে তৈরি হচ্ছে বোন ম্যারোতে, দুটোই কিন্তু বোন ম্যারোতেই তৈরি হয়, হ্যাঁ, কিন্তু থাইমাস টি সেলটা হচ্ছে ম্যাচিউর হবে কোথায়, থাইমাসে, আর বি সেল ম্যাচিউর হবে বোন ম্যারো, এটাই যার কারণে আমরা হচ্ছে বি সেল আর টি সেল বলা হয় এই দুটো। আর এদের যে ফাংশন দেখি আমরা, টি সেলটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, দেখো একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল আর একটা হচ্ছে হেল্পার টি সেল।
আর বি সেল এটা কোনো ভাগ নেই। তাহলে বি সেলটা কি করে দেখো, যে প্রডিউস অ্যান্টিবডি, যে অ্যান্টিবডির যে প্রোডাকশনটা এটা হচ্ছে বি সেল থেকেই হয়ে যায়। আর টি সেলের কাজগুলো কি, যে টি লিম্ফোসাইট যেটা দুটো ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল, একটা হচ্ছে হেল্পার টি সেল। তাহলে এই দুটোর আলাদা আলাদা কাজ আছে। যে সাইটোটক্সিক টি সেল কি করে, যে বিভিন্ন ধরনের ড্যামেজ যে সেলগুলো আছে বা ভাইরাস ইনফেক্টেড সেল এগুলোকে সরাসরি কিল করতে পারে, এটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। আর হেল্পার টি সেল কি করে, যে হেল্পার টি সেল এর নাম থেকে আমরা অনেকটা বুঝে ফেলি যে সাইটোটক্সিক টি সেল, যে এই হেল্পার টি সেল ছাড়া বাকি যে দুটো সেল আছে, যে বি সেল এবং সাইটোটক্সিক টি সেল, এই দুটোকে হেল্প করে হচ্ছে হেল্পার টি সেল। এদের কাজগুলোকে যেমন অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করবে হচ্ছে হেল্পার টি সেল। আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেলে যে ভাইরাস কিলিং যে মেকানিজমটা আছে, এখানেও হেল্পার টি সেল হেল্প করে। তাহলে আমরা কি দেখলাম, বুঝছো তো এইটুকু, তাই না? ওকে দ্রুত যাচ্ছে না। জি ম্যাম। যে আমরা একটা দেখলাম হচ্ছে বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট হচ্ছে বোন ম্যারো ডেরাইভড, আর টি লিম্ফোসাইট হচ্ছে থাইমাস ডেরাইভড। শেষ। আর বি লিম্ফোসাইটের কাজ হচ্ছে কি করে, অ্যান্টিবডি প্রডিউস করে। আর টি লিম্ফোসাইটের দুটো ভাগ হচ্ছে সাইটোটক্সিক টি সেল আর একটা হচ্ছে হেল্পার টি সেল। তাহলে সাইটোটক্সিক টি সেল কি করে, ভাইরাস ইনফেক্টেড বা ড্যামেজ সেলগুলোকে ড্যামেজ করে দেয় বা কিল করে দেয়। আর হেল্পার টি সেল, এটার নাম থেকে আমরা বুঝি যে হেল্প করে। কাকে হেল্প করে, বি সেলকে এবং সাইটোটক্সিক টি সেলকে তাদের কাজে হেল্প করে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এবার আসি আমরা টাইপস। ম্যাম CD4 CD8 ওইটা কি কোনো কিছু? CD4 CD8 এটা পরে বুঝাবো। এটা হচ্ছে একটা মার্কার টাইপ যে কাজ করে, মানে এটা আর ডিটেইলস আমরা পরে দেখাবো, যে যখন অ্যান্টিবডি প্রোডাকশন করাবো তখন এটা CD4 দেখাবো। মানে এটা অনেকটা মার্কার হিসেবে ইউজ হয়, এতটুকু জেনে রাখো যে CD4 একটাকে একটা মার্ক করে আর CD8 আর কোন একটা ইকে মার্ক করে। এটা আসবে পরে, ডিটেইলস আসবে। আজকে শুধু বেসিক জিনিসটা দেখাচ্ছি, ইন ডিটেইলস আমরা এগুলোর আরো ডিটেইলস আগামীকাল থেকে পড়বো। যদি আমরা টাইপস দেখি, যে দেখো যে স্পেসিফিক ইমিউনিটি যদি টাইপস হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ কোনটাকে বলবো আমরা, যে হোস্টের বডিতে যদি অ্যান্টিবডি তৈরি হয় বা ইমিউন সিস্টেম যে অ্যান্টিবডি বা যেটাই বলো না কেন, হ্যাঁ এটার স্পেসিফিক এর মেইন অনেকটা হচ্ছে মেইন ফিচার হচ্ছে কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন। ঠিক আছে, যে হোস্টের বডিতে যদি অ্যান্টিবডিটা তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি কি হবে, যে হোস্টের বডি ছাড়া অন্য কোথাও অ্যান্টিবডি তৈরি হবে, পরে সেই অ্যান্টিবডিটা হোস্টের বডিতে ট্রান্সফার করা হবে, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। হ্যাঁ, আমি দেখো যে ইমিউনিটি ইজ প্রোভাইডেড বাই দ্য ইন্ডিভিজুয়ালস ওন ইমিউন সিস্টেম। হোস্টের বডিতে যদি অ্যান্টিবডি তৈরি হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর হোস্টের বডিতে অ্যান্টিবডি তৈরি না হয়ে অন্য কোথাও অ্যান্টিবডি তৈরি হবে, পরে সেই অ্যান্টিবডিটা যদি হোস্টের বডিতে ট্রান্সফার করা হয় সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। দেখো এক্সাম্পল দিলে আরো বুঝতে পারবা। যে আর অ্যাক্টিভটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। তাহলে ন্যাচারাল কোনটাকে আমরা বলবো, দেখো যে ইনফেকশন, মানে ন্যাচারাল যে ইমিউন সিস্টেমটা, যে আমার যে বডিতে একটা অ্যান্টিজেন আসছে, তো বডিটা ন্যাচারালি এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। যেমন ইনফেকশন যখন হয় তখন কি বডিতে ন্যাচারালি অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল কোনটা হবে, যে ভ্যাকসিনেশন। হ্যাঁ, ভ্যাকসিনেশন তোমরা জানবা যে ভ্যাকসিন কি, যে একটা তোমার যে প্যাথোজেনটা আছে সেই প্যাথোজেনটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেটেড প্যাথোজেন, ঠিক আছে, ডিঅ্যাক্টিভেটেড প্যাথোজেনটা হোস্টের বডিতে কি ইনজেক্ট করা হয়, তাই না? তারপরে তখন কি হয়, সেই ডিঅ্যাক্টিভেটেড অ্যান্টিজেনের এগেইনস্টে কিন্তু বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, যে ভ্যাকসিনের যে ফাংশনটা।
তাহলে একটা হচ্ছে ইনফেকশন, কিন্তু এই অ্যান্টিবডিটা তো হোস্টের বডিতেই তৈরি হয়, তাই না? যে জাস্ট অ্যান্টিজেনটা ডেলিবারেটলি ইন্ট্রোডিউস করা হয়, বা ডিঅ্যাক্টিভেটেড অ্যান্টিজেনটা আমরা ইন্ট্রোডিউস করছি। আর ন্যাচারালে কি হবে, এটা ন্যাচারাল, আমরা যে কোনো ইনফেকশন যদি বডিতে চলে সেটা হচ্ছে তোমার ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কোনটা, যে ভ্যাকসিনেশনের মাধ্যমে, যেটা যে আমরা একটা অ্যান্টিবডি বডিতে প্রবেশ করা হচ্ছে। এখন ধরো যে করোনা ভাইরাসের যদি ভ্যাকসিন নাও, তার মানে কি ভ্যাকসিনটা কি, এটা কিন্তু ডিঅ্যাক্টিভেটেড করোনা ভাইরাসই তোমার বডিতে প্রবেশ করানো হয়। তারপরে কি করে বডি, সেই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে, তাই না? আর এটা হচ্ছে কি তাহলে অ্যাক্টিভ, মানে আর্টিফিশিয়াল হলো, কিন্তু অ্যাক্টিভ, যে বডি নিজের বডিতেই এই অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে। আর প্যাসিভ কোনটা দেখো, যে প্যাসিভ ন্যাচারাল এবং প্যাসিভ আর্টিফিশিয়াল। তাহলে প্যাসিভ ন্যাচারাল কোনটা, যে হিউম্যান যে বা প্লাসেন্টা যেটা আছে, দেখবা যে তোমরা বেবি থেকে, মানে মা থেকে বেবিতে যে অ্যান্টিবডিটা পাস করে, ঠিক আছে, ট্রান্সপ্লাসেন্টাল, মা থেকে বেবিতে, কিন্তু মানে প্রেগন্যান্সি অবস্থায় যে অ্যান্টিবডিটা পাস হয়, অথবা যদি মিল্ক থেকে, মিল্কের মধ্যেও কিন্তু অ্যান্টিবডি থাকে, তাহলে সেই অ্যান্টিবডিটা কি হচ্ছে, বেবিতে চলে যাচ্ছে। কিন্তু এই অ্যান্টিবডিটা তৈরি হয়েছে কোথায়, মায়ের শরীরে। মায়ের শরীর থেকে যখন বাচ্চার শরীরে কিসের মাধ্যমে, মিল্কের মাধ্যমে অথবা প্লাসেন্টার মাধ্যমে এই অ্যান্টিবডি গুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে বেবিতে বা চাইল্ডে। তাহলে এটা কি হবে, যে প্যাসিভ ইমিউনিটি, কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল, ন্যাচারাল প্যাসিভ, ঠিক আছে। আর আর্টিফিশিয়াল প্যাসিভ যেটা, সেটা দেখো যে তোমরা এখন জানবা যে প্লাজমা থেরাপি, আমি আগে বলেছিলাম যে প্লাজমা থেরাপিটা কি হচ্ছে, যে কোভিড-19 এর কোনো পেশেন্ট যখন মানে রিকভার করছে, তখন তার বডিতে কিন্তু অ্যান্টিবডি থেকে যাচ্ছে, কোভিড-19 এর অ্যান্টিবডি থেকে যাচ্ছে। তাহলে আমরা মানে তার প্লাজমা থেরাপিটা কি করে, যে সেই অ্যান্টিবডিটা কিন্তু আইসোলেট করা হয়, মানে ওই রিকভার্ড পেশেন্ট থেকে আইসোলেট করে তারপরে সেটা অন্য কোনো পেশেন্টকে ইনজেক্ট করা হয় তার ট্রিটমেন্টের জন্য, তাই না? এটা তো ক্লিয়ার আছো, আগে ওটা পড়েছিলাম যে প্লাজমা থেরাপি যেটা, সেটাই হচ্ছে তোমার যে আর্টিফিশিয়াল প্যাসিভ। আর্টিফিশিয়াল তার মানে কি, ওই আর অন্য একজনের বডিতে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, সেই অ্যান্টিবডিটা নিয়ে যে আর অন্য একটা পেশেন্টের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হচ্ছে, যে একজনের অ্যান্টিবডি আরেকজনের শরীরে প্রবেশ করানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। প্লাজমা থেরাপি, এটা হচ্ছে তোমার প্লাজমা থেরাপি যেটা দিচ্ছে মানে এখন কারেন্টলি, সেটা হচ্ছে যে প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। আর প্লাসেন্টা অথবা মিল্কের মাধ্যমে যে অ্যান্টিবডিটা মায়ের শরীর থেকে চাইল্ডের শরীরে যায়, সেটা হচ্ছে ন্যাচারাল, কিন্তু ন্যাচারাল প্যাসিভ। আর অ্যাক্টিভ কোনটা আমরা বলবো, যে ইনফেকশন, যখন ন্যাচারালি কোনো ইনফেকশন হয়, এটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ আর্টিফিশিয়াল অ্যাক্টিভ হচ্ছে কোনটা, যে ভ্যাকসিনেশনের মাধ্যমে যে অ্যান্টিবডি তৈরি হয় বডিতে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ম্যাডাম, এগুলা কি ফিশের ইমিউনাইজেশন টেকনিক যেগুলো ইউজ করা হয়? ইমিউনাইজেশন টেকনিকটা আলাদা, ওটা এখানকার তোমার এই ভ্যাকসিনেশনটা হবে ইমিউনাইজেশন টেকনিক, কিন্তু এটা তোমার হচ্ছে কি অ্যান্টি, মানে বিভিন্ন যে টাইপ গুলো আছে, যে আমাদের কোনটা অ্যাক্টিভ প্যাসিভ বা হচ্ছে স্পেসিফিক এর যে টাইপ, আমরা এইগুলোকে এই ক্যাটাগরিতে ভাগ করতে পারি, স্পেসিফিক ইমিউনিটিটাকে। ইমিউনাইজেশন ওটা আলাদা আলাদা ব্যাপার। থার্ড লাইন ডিফেন্স মেকানিজম বলা যায়। হ্যাঁ, ওটা তো আছে, কিন্তু ম্যাডাম, আমরা যেটা ইমিউনাইজেশন টেকনিকটা একটু বলবেন, ওটা কি ভ্যাকসিনেশন আর কেমোথেরাপি পড়ে, এই দুইটা কি পড়ে? হ্যাঁ হ্যাঁ, ইমিউনাইজেশন মানে এটা হচ্ছে তোমার যে যে কোনো ধরনের, শুধু যে ভ্যাকসিনেশন হবে তাও না, আর যে কোনো ধরনের যদি আমরা করি, যে কোনো প্রযুক্তি বা যে কোনো কিছু যেটা অ্যাপ্লাই করি, যেটা মানে ইমিউনিটিকে ডেভেলপ করে, সেটাই হচ্ছে ইমিউনাইজেশন। সেটা ভ্যাকসিনেশন হতে পারে, অন্য কিছু হতে পারে, কেমোথেরাপি হতে পারে, আরো কিছু যদি ডেভেলপ হয় সেটাও হতে পারে। শুধুমাত্র যে ভ্যাকসিনেশনই মানে ভ্যাকসিনেশনই হবে এরকম, যে ইমিউনিটিকে ইমপ্রুভ করতে পারে। ও, আর ম্যাডাম ভ্যাকসিনেশনের মধ্যেও তো অনেক ক্লাসিফিকেশন আছে,
করতে, ইনজেকশন, ওরাল হ্যাঁ, হ্যাঁ, ভ্যাকসিনেশন, হ্যাঁ। কিন্তু এগুলো তো টেকনিক না, এগুলো হচ্ছে ভ্যাকসিনেশনেরই ক্লাসিফিকেশন, মানে তাই না? হ্যাঁ, ওগুলো দেখাবো, সমস্যা নেই, ভ্যাকসিনেশন আমাদের চ্যাপ্টার আছে। আচ্ছা ম্যাডাম, মানে আমি জিজ্ঞাসা করতেছিলাম কারণ আমার অ্যাসাইনমেন্টের যে টপিক ওটাতে ইন্ডিভিজুয়াল পড়ছে, তো আমারটা আসছে যে 2 ইম্পর্টেন্ট ইমিউনাইজেশন টেকনিক ইউজড ইন ফিশ। তো এখানে তো আমি হুম। 2টা বলছে, তো ভ্যাকসিনেশন আর কেমোথেরাপি তো দিতে পারি, এই 2টা। হ্যাঁ, 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 দিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ, এটাই জানার হ্যাঁ, ছিল। ঠিক আছে। ঠিক আছে, এই টাইপটা তো ক্লিয়ার সবাই, কোনটা ন্যাচারাল কোনটা আর্টিফিশিয়াল বুঝতে পেরেছো? অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ জি কোনটা ম্যাম। হচ্ছে, প্যাসিভ কোনটা হচ্ছে, এটা এতটুকু তো ক্লিয়ার। জি ম্যাম। কেউ বুঝতে না পারলে বললো, আমি আবার বুঝাই দিই। ঠিক আছে, এবার আমাদের হচ্ছে আজকে লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে 3 অ্যাসপেক্ট অফ স্পেসিফিক ইমিউনিটি। যে স্পেসিফিক ইমিউনিটিটা আমরা 3টা সাব টপিকে ডিভাইডেশন করে আমরা পড়তে পারি। যে একটা হচ্ছে হিউমোরাল বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, একটা হচ্ছে সেলুলার ইমিউনিটি, আর একটা হচ্ছে মেমোরি। এগুলো আর একটু পয়েন্ট আউট করে আমরা, যদি আমরা আগে এগুলো জেনে আসলাম, তাই না, যে স্পেসিফিক ইমিউনিটি কি কি, একটা হচ্ছে অ্যান্টিবডি, একটা হচ্ছে মেমোরি, আর একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। যে হিউমোরাল ইমিউনিটি কোনটা, এটা আমরা নন স্পেসিফিকেও কিন্তু দেখেছি হিউমোরাল এবং সেলুলার, তাই না? তোমাদের তো ভুলে গেছো, আমরা নন স্পেসিফিকে হিউমোরাল এবং সেলুলার দেখেছি, কিন্তু ওটার হিউমোরাল সেলুলারটা ছিল আলাদা, আর এটার হিউমোরাল সেলুলারটা কি হবে দেখো, হিউমোরালটা হবে, আমরা নন স্পেসিফিকের হিউমোরাল যেগুলো দেখেছিলাম যে হচ্ছে ট্রান্সফেরন, ইন্টারফেরন, এই টাইপের যে মানে লিকুইড যে পার্টিকেলস গুলো আছে সেগুলো কিভাবে ডিফেন্স করে সেটা দেখেছিলাম। আর সেলুলার দেখেছিলাম যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল এই সেলগুলো কিভাবে কাজ করে। সেম আমরা যদি স্পেসিফিক এর ক্ষেত্রে দেখি যে হিউমোরাল ইমিউনিটি কোনটা, যে অ্যান্টিবডি প্রোডাকশন যেটা বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, সেটাকে আমরা বলবো হিউমোরাল ইমিউনিটি। আর সেলুলার ইমিউনিটি কোনটা বলবো আমরা, যে টি সেল, যে আমরা দেখলাম লিম্ফোসাইটের ক্ষেত্রে বি সেল এবং টি সেল, ঠিক আছে? তাহলে টি সেল এবং বি সেল এরা কিভাবে মেকানিজমে কাজ করে সেটা হচ্ছে আমাদের পড়বে সেলুলার ইমিউনিটিতে। আর থার্ড টপিক হচ্ছে যে মেমোরি, আমরা দেখেছিলাম যে নন স্পেসিফিক এর একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে মেমোরি। তাহলে এই মেমোরিটা কিভাবে কাজ করে, কি কি আছে এখানে টপিক আছে, আমরা এগুলো দেখব। তাহলে আমরা যদি একটু বেসিক দেখি যে হিউমোরাল ইমিউনিটি কোনটা, যেটা আমি বললাম যে রিফার্স টু দ্য প্রোডাকশন অফ সলুবল অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে? যে অ্যান্টিবডি প্রোডাকশন বা এটাই হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। তাহলে আমরা অ্যান্টিবডি প্রোডাকশন কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এগুলো নেক্সট দেখব। এবং সেলুলার ইমিউনিটি দেখো, যেটা বললাম যে রিফার্স টু রেসপন্স হুইচ আর মেডিয়েটেড বাই এ ভ্যারাইটি অফ সেলস ইনক্লুডিং লিম্ফোসাইট, ঠিক আছে, and other types especially macrophage which are recruited and regulated by lymphocyte products. লিম্ফোসাইট মাধ্যমে বা লিম্ফোসাইট যে সেল যে মেকানিজমটা করছে এখানে, কিভাবে করছে কি করছে সেগুলো আমরা দেখব, যে সেলুলার ইমিউনিটি বা সেল মেডিয়েটেড ইমিউনিটি এখানে। এবং লাস্ট ওয়ান হচ্ছে আমরা দেখব যে মেমোরি, এটা কি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ স্পেসিফিক ইমিউনিটি, যেটা বললাম adaptive change, which constitutes an adaptive change in the lymphoid cell population so that on subsequent challenge by the same antigen, ঠিক আছে, যদি সেম অ্যান্টিজেন আবারও আসে এর সেকেন্ডারি রেসপন্স অকার, যে আরেকটা মানে প্রাইমারি এবং সেকেন্ডারি রেসপন্স নামে দুটো রেসপন্স আছে মেমোরিতে, আমরা দেখব। তাহলে যে যদি একই সেম অ্যান্টিজেন আসে তাহলে আমাদের বডিটা কিভাবে সেটাকে সেটার সাথে রিঅ্যাক্ট করে সেগুলো আমরা দেখব ডিটেইলস। আজকে আমাদের 4টা টপিক, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট দিন এরপর থেকে শুরু করব।
তাহলে আজকে আমরা কি কি দেখলাম, যে জাস্ট একটু বেসিক জিনিসগুলো দেখলাম, আমি কিন্তু ইন ডেপথে আজকে কিছু পড়াইনি। যে শুধুমাত্র আমরা দেখলাম যে স্পেসিফিক ইমিউনিটি কাকে বলে বা কি, এটা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে, দেন কি কি সেল, যে সেল গুলো দেখলাম আমরা, বি সেল এবং টি সেল, এদের কাজগুলো একটু হালকা একটু দেখলাম। দেন আছে হচ্ছে আমরা যে টাইপ গুলো আছে স্পেসিফিকে, যে টাইপ গুলো, যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, আর অ্যাক্টিভের সাথে কোনটা আছে ন্যাচারাল আর্টিফিশিয়াল, দুটোরে ন্যাচারাল আর্টিফিশিয়াল কোনটা কি আমরা সেটা দেখলাম। এবং তিনটা অ্যাসপেক্ট, যে হিউমোরাল, একটা হচ্ছে সেল মেডিয়েটেড এবং মেমোরি। তাহলে হিউমোরাল আমরা কোনটা দেখলাম, যে অ্যান্টিবডি প্রোডাকশন যেটা, সেটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, এবং সেলুলার যেটা সেল মেডিয়েটেড ইমিউনিটি, বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট যে ফাংশন করে সেটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। এবং লাস্ট দেখলাম যে মেমোরি, যদি সেম অ্যান্টিজেন বারবারই অ্যাটাক করে তাহলে বডি কিভাবে ডিফেন্স করে, বা যে মেমোরিটা থেকে যায় এটা কতদিন থেকে যায়, কিভাবে থাকে, এগুলো আমরা নেক্সটে আরো দেখব। আজকে এতটুকুই ছিল। কারো কিছু জানার আছে থাকলে বলো। নেক্সট দিন আমরা দেখব যে অ্যান্টিবডি কিভাবে তৈরি হচ্ছে, তারপর অ্যান্টিবডি কি ফাংশন, অ্যান্টিবডির স্ট্রাকচার গুলো কি কি আছে, এবং দেখব হচ্ছে মেমোরি যেটা মেমোরি সেল কিভাবে কাজ করে, কিভাবে তৈরি হয়, এই সব কিছু আমরা নেক্সট দিন দেখব। ম্যাম প্যাসিভ ন্যাচারালের যে উদাহরণটা দিয়েছিলেন হচ্ছে মানে মায়ের দেহ থেকে শিশুর দেহে, হ্যাঁ, ম্যাম এইটা ছাড়া কি মানে আর কোনো উদাহরণ আছে এটার প্যাসিভ মানে এই তোমার মায়ের বডি থেকে যে মায়ের যে অ্যান্টিবডিটা, সেটা তো মায়ের বডি থেকে যে বাচ্চার বডিতে যাচ্ছে, অথবা মিল্কের মাধ্যমেও যে অ্যান্টিবডিটা যাচ্ছে, সেটা হচ্ছে তোমার যেটা বললাম যে ন্যাচারাল। এটা মানে এরকম যদি ন্যাচারালি কোনোটা ট্রান্সফার হয় তাহলে সেটাও হতে পারে, সেটাও তোমার এই ন্যাচারালের মধ্যে আসবে। যে ন্যাচারালি একটা মানে অন্য একটা যেখানে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেখান থেকে আরেকটা ইন্ডিভিজুয়ালের মধ্যে তোমার পাস হতে হবে, বুঝতে পারছো? জি ম্যাম। যে মানে প্যাসিভের যেটা মেইন ফিচার, যে হোস্টের বডিতে অ্যান্টিবডিটা তৈরি হবে না, অন্য কোথাও অ্যান্টিবডিটা তৈরি হবে, অন্য কোথাও অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, হওয়ার পরে সেটা যদি ন্যাচারালি পাস হয় সেটা হবে ন্যাচারাল, আর যদি আর্টিফিশিয়ালি পাস করা হয় তাহলে সেটা হবে আর্টিফিশিয়াল। জি ম্যাম। যেমন প্লাজমা থেরাপিতে আমরা যে প্লাজমা থেরাপিতে যে অ্যান্টিবডিটা ট্রান্সফার করা হয় এটা কিন্তু ন্যাচারালি হয় না, যে আরেকজনের বডিতে অ্যান্টিবডিটা তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা এক্সট্রাক্ট করার পরে ইনজেকশনের মাধ্যমে অন্য একজনের শরীরে দেয়া হয়। ঠিক আছে, যে প্যাসিভের অ্যাক্টিভে এবং প্যাসিভের মেইন ফিচারটা হচ্ছে যে তোমার অ্যাক্টিভে হোস্টের বডিতে অ্যান্টিবডিটা তৈরি হবে, আর প্যাসিভে কি হবে, যে হোস্টের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে না, অন্য কোথাও অন্য একটা হোস্টের বডিতে হবে এবং সেটা ট্রান্সফার করতে হবে। সেটা যদি ন্যাচারালি ট্রান্সফার হয় তাহলে ন্যাচারাল, আর যদি আর্টিফিশিয়ালি ট্রান্সফার করা হয় সেটা হবে আর্টিফিশিয়াল। জি ম্যাম, ঠিক আছে। আর কিছু ম্যাম স্পেসিফিক ইমিউনিটির ক্ষেত্রে হচ্ছে হোস্টের বডির উপর নির্ভর করে দুইটা ভাগে ভাগ হয়েছে, আর একটা হচ্ছে পরে সেলুলার এবং হিউম্যারাল ভাগ হয়েছে। এটা হচ্ছে কিসের উপর এটা ভিত্তি ঠিক করে? ভাগ বলা যাবে না তোমার, যে হচ্ছে সেল, এটা মানে তিনটা টপিক আর কি, যে আমরা যখন স্পেসিফিকটা পড়বো এই তিনটা টপিকের আন্ডারে পড়বো, এটা ঠিক ভাগ না। ঠিক আছে, যেমন তোমার অ্যান্টিবডি প্রোডাকশনটা একটা হচ্ছে, এটা হিউমোরালের মধ্যে পড়বে, অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমেও স্পেসিফিক ইমিউনিটি কাজ করতে পারে। আবার টি সেল, যে আমরা যে দেখলাম সাইটোটক্সিক টি সেল কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন করে না, সে সরাসরি প্যাথোজেনকে কিল করতে পারে, সেটাও কিন্তু স্পেসিফিক ইমিউনিটি। ঠিক আছে, যে এরকম মানে সাব ডিভাইডেশন আর কি আমরা টপিক আকারে দিই, যে অ্যান্টিবডির মাধ্যমেও কিল হতে পারে, আবার সাইটোটক্সিক টি সেলের মাধ্যমেও কিল হতে পারে, আবার যে মেমোরি আছে সে মেমোরি থেকেও দ্রুত অ্যান্টিবডিটা তৈরি হয়ে যেতে পারে, আমরা যেগুলো নেক্সট দিন দেখব। জি এটা ডিভাইডেশন না, জাস্ট পড়ার সুবিধার জন্য আর কি।
ওয়ে মানে স্পেসিফিক মেকানিজমের এই ওয়ে গুলো আছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।